বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিসেন্টলি রিলিজ হওয়া মানহুয়া এনিমি ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন, যার নাম হলো সোলো লেভেলিং। এই বছরের জানুয়ারি মাসে এই ওয়েব সিরিজের ফার্স্ট এপিসোড রিলিজ হয়, আর মাঙ্গা কমিক 2016 থেকে বের হওয়া শুরু হয়। সোলো লেভেলিং এর ইউনিভার্স আর অরিজিন স্টোরি অনেক বড় কাহিনী নিয়ে, তাই প্রথমে আমি ওয়েব সিরিজকেই এপিসোড ওয়াইজ এক্সপ্লেন করব, আর পাশাপাশি সিরিজকে ভালোভাবে বোঝার জন্য সোলো লেভেলিং ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টারের অরিজিন স্টোরির ভিডিও শেয়ার করব। আর আপনারা প্লিজ আমার ভিডিওকে লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো এখন আমরা মূল স্টোরিতে চলে যাই। এপিসোডের প্রথমেই আমরা দেখি বর্তমান সময় থেকে 3 বছর আগের কথা বলা হচ্ছে। সেখানে কিছু নেভি অফিসার তাদের শিপ থেকে হিংস্র প্রাণীর সাথে লড়াই করছিল, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। সেজন্য তারা আর কোনো উপায় না পেয়ে এই বিষয়টা হান্টারদের ওপরেই ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই কিছু সোর্সম্যানের দল বড় বড় আকারে পিঁপড়ার মতো দেখতে বিস্টদের সাথে ফাইট করছে। সেই সোর্সম্যানদের টিমে কিছু ম্যাজিশিয়ান ও হিলারও থাকে। এদের টিমকেই হান্টার টিম বলা হচ্ছিল। বড় বড় অ্যান্ড বিস্টগুলো হান্টারদের মেরে ফেলছিল। তখন আমরা জানতে পারি এই হান্টারগুলো লো র্যাঙ্কের ছিল, আর এই অ্যান্ডবিস্টগুলো তাদের স্ট্রেংথ লেভেলের চেয়ে বেশি লেভেলের। সেখানে কিছু হিলার আহত হান্টারদের সুস্থ করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই এস র্যাঙ্কের হান্টাররা সেখানে এসে অ্যান্ডবিস্টগুলোকে সহজেই শেষ করতে থাকে। তারপর আরও হায়ার লেভেলের অ্যান্ডবিস্ট সেখানে চলে আসে। তাদেরও এস র্যাঙ্কের হান্টাররা একসাথে মিলে শেষ করে ফেলে। প্রত্যেকটা হান্টারেরই কিছু না কিছু স্পেশাল অ্যাবিলিটি আছে, তারা সেগুলো দিয়ে ফাইট করতে থাকে। পাশাপাশি শহরের অপর প্রান্তেও এমন আরো অনেক বিস্ট অ্যাটাক করে, সেখানেও অন্যান্য হান্টাররা ফাইট করতে থাকে। এতক্ষণ তো আমরা 3 বছর আগের কাহিনী জানছিলাম। এবার আমাদের বর্তমান সময় থেকে 10 বছর আগের ঘটনা বলা হয়। 10 বছর আগে পৃথিবীর বিভিন্ন স্থানে হঠাৎ কিছু পোর্টাল রূপী গেট প্রকাশ হতে শুরু করে, যেই গেটগুলো পৃথিবীকে অল্টারনেট ডাইমেনশনের সাথে কানেক্ট করছিল। আর গেটের অপর পাশ থেকে কিছু বিভৎস ক্রিয়েচার বের হয়ে আসতে থাকে, যাদের ম্যাজিক বিস্ট বলা হতো। এদের ওপরে সাধারণ অস্ত্র কাজ করতো না, শুধুমাত্র অ্যাওয়েকেন্ড হিউম্যান বিংরাই এদের মারতে পারত। আর এই ব্যক্তিদেরই হান্টার বলা হয়। এমন লোকেদের শরীরের ভিতরে থাকা ম্যাজিক্যাল পাওয়ারের পরিমাণের উপরে ভিত্তি করে তাদের আলাদা আলাদা র্যাঙ্কে ভাগ করা হয়। এস র্যাঙ্ক হলো সর্বোচ্চ র্যাঙ্ক, এর চেয়ে কম হলো এ র্যাঙ্ক, এর নিচে বি র্যাঙ্ক, আর তার নিচে সি র্যাঙ্ক, এরপরে ডি র্যাঙ্ক, আর লোয়েস্ট র্যাঙ্ক হলো ই র্যাঙ্ক। আর সাধারণত একবার কোনো হান্টারের শক্তি অ্যাওয়েকেন্ড হয়ে গেলে নিজস্ব প্রচেষ্টায় তার র্যাঙ্ক পরিবর্তন সম্ভব হতো না। এবার আমরা বর্তমান সময় দেখতে পাই। সেখানে একটা পোর্টাল গেটের সামনে একদল হান্টার একত্রিত হচ্ছিল ম্যাজিক্যাল বিস্টদের শিকার করার জন্য। সেখানে হান্টার কিম স্যাংচি কফি খাচ্ছিল। সেই সময় আরেকজন হান্টার পার্কও সেখানে আসে। পার্ক আগে রেগুলার হান্টার ছিল, মধ্যে সে অনেকদিন তাদের টিমের সাথে মিলে হান্টিং করেনি। শীঘ্রই তার ওয়াইফের সেকেন্ড বেবি হবে, এই জন্য এক্সট্রা আর্নিং এর উদ্দেশ্যে আবার হান্টিং এর কাজ সে করতে আসে। তো পার্ক আর মিস্টার কিম এগুলো নিয়েই গল্প করছিল। আর তখনই আমরা প্রথমবারের মতো আমাদের মেইন হিরো সাং জিংওকে সেখানে আসতে দেখি। চারিদিকের অন্যান্য হান্টাররা সবাই জিংওকে নিয়ে কথা বলায় পার্ক জিজ্ঞেস করে যে এই ছেলেটা বড় র্যাঙ্কের কেউ নাকি, যে সবাই ওর খোঁজ খবর নিচ্ছে। তখন মিস্টার কিম বলে যে বড় র্যাঙ্ককে তো ছাড়ো, তুমি চলে যাওয়ার কিছুদিন পরই এই ছেলে আমাদের সাথে কাজে লেগেছে। আর জিংওর নিকনেম হলো দ্য উইকেস্ট হান্টার অফ অল ম্যানকাইন্ড। ই র্যাঙ্কের সাধারণ একটা হান্টিংয়েও তাকে হসপিটালে যেতে হয়েছিল। তো সবাই জিংওর উইকনেস নিয়ে গল্প করতে থাকে, কিন্তু এগুলো সত্যি হওয়ায় জিংও নিজেও তা মেনে নিয়েছে। এরপর আমরা জিংওর ফ্রেন্ড হান্টার জোহিকে দেখতে পাই। সে জিংওর আঘাত পাওয়া নিয়ে জিজ্ঞেস করে। জোহি জিংওর অনেক ভালো কেয়ারিং ফ্রেন্ড ছিল। তাদের কথা চলতে চলতেই সবাই সেখানে চলে আসে। আর রেড আউটিং এ যাওয়ার পূর্বে তাদের ব্রিফিং হয়। সেখানে মিস্টার সং চিওল নিজের পরিচয় দিয়ে বলে যে সে এই রেডকে লিড করবে। মিস্টার সং অন্যান্য হান্টারদের তুলনায় সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড ছিল, তাই সবাই তার লিডিং এ রেডে যেতে রাজি হয়। এরপর তারা সবাই মিলে সেই পোর্টাল গেটের ভিতরে চলে যায়। জিংও ভেতরে যেতে যেতে ভাবতে থাকে যে তার কাছে হান্টিং এর জন্য শুধুমাত্র একটা সাধারণ চাকুই আছে। তার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে এর চেয়ে ভালো চাকু এফোর্ড করতে পারেনি। তবুও সে অনেক আশা নিয়ে পোর্টাল দিয়ে সেই ডানজিয়নের ভেতরে যায়। অপরদিকে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার দেখতে পাই। সেখানে চেয়ারম্যান গো তার অ্যাসিস্ট্যান্টের সাথে হান্টিং ও রেড সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিল।
চেয়ারম্যান গো বলে যে হান্টাররা রেড করে বিস্টদের মেরে তাদের দেহ থেকে এসেন্স স্টোন কালেক্ট করে, আর সেই এসেন্স স্টোন বিক্রি করেই হান্টারদের খরচ চলে। এই এসেন্স স্টোন শুধুমাত্র হাই র্যাঙ্কের বিস্টদের থেকেই পাওয়া যায়, আর এগুলো দিয়ে বিস্টদের সাথে লড়াই করার অনেক ধরনের অস্ত্র সহ অনেক মূল্যবান জিনিসও বানানো হয়। এছাড়াও এই গুহা থেকে বিভিন্ন মানা ক্রিস্টাল পাওয়া যায়, কিন্তু সেগুলো এসেন্স স্টোনের চেয়ে কম শক্তির হয়। তিনি আরও বলেন এই জিনিসগুলোর শক্তি নিউক্লিয়ার এনার্জির থেকেও বেশি সেফ। পাশাপাশি এগুলো ফসিল ফুয়েলের মতো পরিবেশও দূষণ করে না। এগুলোকে নিয়ে সরকারের অন্য প্ল্যান আছে। সরকার এই এসেন্স স্টোন আর মানা ক্রিস্টাল ইউজ করে বিদ্যুৎ তৈরি করার প্রকল্পে কাজ করছে। তাই জন্য সাধারণ মানুষকে প্রোটেক্ট করা এবং নিজস্ব ফায়দার চেয়েও হান্টারদের রেড থেকে দেশের অনেক লাভ হবে, তাই তাদের উপরে দায়িত্ব অনেক বেশি। অপরদিকে জিংউ তার ছোট চাকু দিয়েই ডিমন বিস্টদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু বিস্টদের আঘাতে তার চাকু ভেঙে যায় আর সেও ঘায়েল হয়। তখন জোহি দ্রুত তাকে হিল করতে শুরু করে। এদিকে বাকি হান্টাররা গুহার সকল ম্যাজিক বিস্টদের মেরে শেষ করে ফেলে। জিংউ শুধুমাত্র সাধারণ একটা এসেন্স স্টোন কালেক্ট করতে পেরেছিল। এরই মাঝে আরেকজন হান্টার এই ডানজিয়নের ভেতরে আরেকটা লম্বা টানেল খুঁজে পায়। সাধারণত একটা পোর্টালের ভিতরে শুধু একটাই ডানজিয়ন বা টানেল থাকতো, কিন্তু কিছু রেয়ার কেসে এমন একাধিক টানেল সামনে চলে আসে। পাশাপাশি হান্টাররা এই গুহার বসকে মারার পরও পোর্টালটা বন্ধ হওয়া শুরু হয় না, তাই তারা ভাবে এই দ্বিতীয় টানেলে যেয়ে তারা আরো কিছু এক্সট্রা লুট করতে পারবে। এই সেকেন্ড টানেলের ভেতরে যাওয়াটা সবার জন্যই রিস্ক হতে পারে ভেবে মিস্টার সং একা ডিসিশন না নিয়ে ভোট করে। তখন টিমের 13 জনের মধ্যে 6 জন হ্যাঁ আর 6 জন না করে, আর বাকি থেকে যায় জিংউ। অর্থাৎ তার ভোটের উপরে সামনে যাওয়া না যাওয়া নির্ভর করছিল। সে তখন ভাবে যে তার উপরে পরিবারের অনেক দায়িত্ব আছে, তাই রিস্ক থাকলেও এই কাজ করতেই হবে। এই ভেবে সে হ্যাঁ ভোট দেয়। অপরদিকে আমরা শহরের হান্টার অ্যাসোসিয়েশনের কাহিনী দেখতে পাই। সেখানে অনেক আপার লেভেলের হান্টারদেরকে দেখানো হয়। এদের মাঝে একজন এস র্যাঙ্কের মেয়ে হান্টারকে প্রথমে দেখানো হয়। তার নাম ছিল চাহেইন। সে রাস্তায় একটা ছিনতাইকারীকে ধরতে হেল্প করে। তখন তার ফ্যানরা চারিদিক থেকে তাকে ঘিরে ধরায় সে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে জিংউদের হান্টার টিম টানা 40 মিনিট ধরে সেই টানেলের ভেতর দিয়ে যেতে থাকে, কিন্তু টানেল শেষই হচ্ছিল না। এদিকে জোহি জিংউর ওপরে সেকেন্ড টানেলে যাওয়ার জন্য হ্যাঁ ভোট করায় রাগ করছিল, কারণ প্রথম টানেলেই জিংউ মরতে মরতে বেঁচে ছিল। জোহি না থাকলে সে মারাই যেত। তারপরও দ্বিতীয় টানেলে আসায় জোহি এটাকে বোকামি ভাবছিল। তো শেষমেশ তারা একটা বড় দরজার সামনে এসে পৌঁছায়। তারা দরজা খুলে ভেতরে যেতেই অদ্ভুত একটা জায়গা দেখতে পায়। সেখানে অনেকগুলো পুরনো মূর্তি ছিল, আর একটা মূর্তি এমন ছিল যেটা বাকি সবগুলোর থেকে বড় ছিল। সবাই বলাবলি করছিল যে এখানে তো একটা বিস্টও নেই। এরই মাঝে একজন হান্টার একটা মূর্তি দেখতে পায়। সেখানে এনশিয়েন্ট স্ক্রিপ্টে কিছু কথা লেখা ছিল। তখন মিস্টার সং সেখানে গিয়ে সেটা পড়ে দেখে। সেখানে লেখা ছিল কার্টেনান টেম্পলের নিয়মসমূহ। তা হলো, প্রথমত দেবতাকে সম্মান করো, দ্বিতীয়ত তার সুনাম করো, তৃতীয়ত তার প্রতি নিজের আস্থাকে প্রমাণ করো, আর তারপরে লেখা ছিল যে এই নিয়মগুলোকে অমান্য করবে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। জিংউ মিস্টার সং এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। এরই মাঝে জোহি তাকে বলে যে তার মনে হচ্ছে এই টেম্পলের সবচেয়ে বড় মূর্তিটা যেন তাদের ঘুরে ঘুরে দেখছে। তো যখনই মিস্টার সং টেম্পলের কমান্ডমেন্টসগুলো পড়ে শেষ করে, তখন সাথে সাথেই টেম্পলের দরজাটা বন্ধ হয়ে যায়। এতে একজন হান্টার অনেক রেগে এবং বিরক্ত হয়ে সেখান থেকে বের হতে চায়। সে দরজার কাছে যেতেই দরজার পাশে থাকা একটা নাইটের মূর্তি হঠাৎ করে জীবিত হয়ে ওঠে আর তাকে এক মুহূর্তেই মেরে ফেলে। এতে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। জিংউ তো তাদের সকলের মাঝে সবচেয়ে কম র্যাঙ্কের এবং উইকেস্ট ছিল। সে ভাবতে লাগে তার চেয়েও ওপরের র্যাঙ্কের হওয়া সত্ত্বেও এই মূর্তিটা যদি এক মুহূর্তেই তাকে শেষ করে ফেলে, তাহলে সে তো তার তুলনায় কিছুই না। সে ভাবে এগুলো কি হচ্ছে তাদের সাথে। একটা ডি র্যাঙ্কের গুহায় তো এত বেশি মারাত্মক কিছু থাকার প্রশ্নই আসে না। আবার এখানে কোনো ম্যাজিক বিস্টও নেই যেগুলোকে তারা হান্ট করার জন্য এখানে এসেছিল। এরপর জিংউ ভাবে যদি দরজার পাশের ছোট্ট মূর্তিটা নড়াচড়া করতে পারে, তবে কি তাদের পেছনে থাকা সবচেয়ে বড় মূর্তিটাও জীবিত? এটা ভেবে সে বড় মূর্তিটার দিকে তাকাতেই মূর্তিটার চোখও তার দিকে ঘুরে যায়। এ সময় জিংউ অনেক শক খায় আর ভাবে যে সে তার লাইফে অনেকবার মৃত্যুকে একদম কাছ থেকে ফেস করেছে।
সে সাধারণ ই র্যাঙ্কের বিস্টদের কাছেও আহত হয়ে বহুদিন মেডিকেলে ভর্তি থেকেছে। আর তারও আগে সে একটা মেজের ভেতরে আটকে গিয়ে ক্ষুধায় প্রায় মরতেই বসেছিল। তো লো র্যাঙ্কের গুহায় হান্টিং এ যাওয়া সত্ত্বেও সে সব সময় নিজেকে মৃত্যুর সামনেই পেত। অন্যান্য হান্টাররা তাদের আর্ন করা এসেন্স স্টোন দিয়ে নিজেদের জন্য ভালো ভালো গিয়ার কিনত, আর সেগুলো ব্যবহার করে তারা আরো বেশি শক্তিশালী বিস্টদের হান্টিং করে আরো বেশি আর্ন করত। কিন্তু জিঙুর কাছে শুধুমাত্র একটা সাধারণ চাকু কেনারই সামর্থ্য ছিল, আর সেটা ভেঙে গেলে তাকে খালি হাতেই ফাইট করতে হতো। সে অন্যদের থেকে উইক হওয়ায় অনেক কটূক্তির শিকার হতো। তা সত্ত্বেও সে সার্ভাইভ করে এত দূর এসেছে। উইক হওয়ায় সে সবসময় নিজের চোখ কান খোলা রাখত আর সুযোগের সন্ধানে থাকতো। তাই সে অন্য বড় র্যাঙ্কের হান্টারদের চেয়েও ভালোভাবে বুঝতে পারত যে ঠিক কখন তাদের দিকে বিপদ ধেয়ে আসতে চলেছে। তো এই ফ্ল্যাশব্যাক ভাবতে ভাবতেই সে বুঝতে পারে যে বড় মূর্তিটা তাদের উপরে অ্যাটাক করতে চলেছে। তাই সে ইনস্ট্যান্টলি সবাইকে বসে যেতে বলে। যারা তার চিৎকার শুনে বসে যায় তারা বেঁচে যায়, আর বাকিরা বড় মূর্তিটার লেজার বিমের হামলায় পুড়ে ছাই হয়ে যায়। এই মারাত্মক অবস্থা দেখে জহি প্যানিক হয়ে পড়ে, আর জিঙু ভাবতে শুরু করে যে আমরা সবাই হয়তো এখন মরতে চলেছি। আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, এখনো আপনারা ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করে দিন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্টে জানান। পরবর্তী এপিসোডগুলো সহ নতুন পুরাতন বেস্ট সব এনিমি এবং অ্যানিমেশন মুভি এবং ওয়েব সিরিজের ডিটেল এক্সপ্লেনেশন ও ফ্যাক্টস ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।